গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব আশাপূর্ণা দেবীর লেখা গল্প সম্মানের ঘর। গল্প পাঠে আমি দীপালি। কিছুক্ষণ ধরে কার সঙ্গে যেন টেলিফোনে কথা বলছে কবিতা, অথচ যেন ঠান্ডা আর স্তিমিত গলায়। কান খাড়া করে আর একান্ত মনোনিবেশ করেও কথাগুলো ধরতে পারছে না অনল। দুটো ঘরের মাঝখানে একটা খোলা দরজা, তাতে সামান্য মোটা একটা পর্দা ঝুলছে। তবুও গলার স্বরটা ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। তার কারণ ফোনটা বসানো আছে মাঝখানের দেওয়ালটার ও পিঠে। অনলের হঠাৎ মনে হলো ফোনটা বসানোর সময় জায়গা নির্বাচনটা খুব ভুল হয়েছিল। দরজার মুখোমুখি দেওয়ালে বসানো উচিত ছিল। তাহলে অতি অনায়াসেই এ ঘর থেকে প্রতিটি কথা শোনা যেত। অনলের মনে পড়ল না ফোনটা প্রথমে রাখার সময় এই ঘর থেকে কবিতা কার সঙ্গে কথা কইছে শুনবার কথা মনে পড়ার দরকার ছিল না। ওই ঘরটাই তো অনলের বসার ঘর, লেখার ঘর। কে ভেবেছিল তখন হঠাৎ তুচ্ছ একটা আকস্মিক অ্যাক্সিডেন্টের ধাক্কায় এভাবে দিনের পর দিন অনলকে শোবার ঘরে আটকা পড়ে থাকতে হবে? এখন মাঝে মাঝে অনলের মনে হয় শোবার ঘরের ওই জোড়া খাটখানাও ভুল জায়গায় পাতা হয়েছিল। বাইরের দিকের জানালার ধারে না পেতে বাড়ির ভিতর দালানের দিকের জানলার ধারে পাতাই উচিত ছিল। তাহলে তো সর্বদা দেখতে পেত বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কে আসছে না আসছে। আর সর্বদা দেখতে পেত কবিতার ঘোরাফেরা চলা বলা। এমন হাপিত্যেশ করে তাকিয়ে থাকতে হতো না। কবিতা কখন কাজের ফাঁকে ফাঁকে একবার করে এসে একটি সাজানো হাসি হেসে বলবে, কি খুব রেগে মেগে বসে আছো তো? তবে আসেও তো কাজেই, শুধু শুধু বরকে একটু দেখতে নয়, তার যা নিয়ে যাবার নিয়ে, ওষুধ নিয়ে অথবা চান করবার সরঞ্জাম নিয়ে। রিসিভারটা নামিয়ে রেখে কবিতা আবার এ ঘরে আসতেই অনল এ কথা জিজ্ঞেস করলো না ফোন করেছিল কে। বলে উঠল, ফোনে এত গলা নামিয়ে কথা হচ্ছিল কার সঙ্গে? তাকিয়ে দেখেনি কবিতার মুখটা বেজার এবং গম্ভীর। কবিতা তাকিয়ে দেখলো অনলের দিকে, আরো ঠান্ডা ভাবে বলল, কেন, কি সন্দেহ হচ্ছিল? কোনো পুরনো ভাবের লোকের সঙ্গে কথা বলছি? বেচারা অনল বিছানায় পড়ে পর্যন্ত এইভাবে কথা একবারও বলেনি কবিতা। সর্বদাই হেসে আর অনলকে খুশি করবার মতো তাজা রাখবার কথা বলে। প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে অনলের কৌতূহল আর খোঁজ নেওয়া দেখে ক্লান্ত হয়ে উঠলেও হেসে বলে, আগে তো মনেও হতো না তোমার একটা সংসার আছে, কি একটা বউ আছে, এটা তোমার খেয়াল আছে। এখন যে দেখি ভারী হুঁশ। অনল হয়তো হতাশ ভাবে উত্তর দেয়, জীবনের অন্য সব কাজ ফুরিয়ে গেলে লোকের এই রকমই হয়। তখন রাগ দেখায় কবিতা, বোকার মতো কথা বলো না তো। সব কাজ ফুরিয়ে যাওয়া মানে? ডাক্তারবাবু বারবার বলেছেন না এটা সাময়িক, ঠিক হয়ে যাবে। তারপর আবদেরে গলায় বলেছে, তোমাকে তোমার অফিসের প্রেমের ফাঁদ থেকে তো তবু কিছুদিন আমি পেয়ে যাচ্ছি, সেরে উঠে তো আবার আমার নামটাই ভুলে যাবে। কিন্তু আজ কবিতা গম্ভীর বিরক্ত। অনলও বিরক্তি দেখালো, সে কথা বলা হয়েছে।
বলা হয়নি, ভাবা হয়েছে মনে হচ্ছে। বাজে কথা রাখো। কে ফোন করেছিল? কবিতা টেবিলের ওষুধপত্রের শিশি গোছাতে গোছাতে বলল, তোমার দরদি কনিষ্ঠ ভ্রাতা অনিল বাবু। কে? অনল প্রায় ঠিকরে উঠল। অনিল ফোন করেছিল? আমায় একবার বললে না? অনলের স্বরে যেন উত্তেজনা, যেন ওর অমতে একটা দামি জিনিস হাতছাড়া হয়ে গেল ওর। কবিতা ভুরু কুঁচকে বলল, কি বলবো? না, মানে জাস্ট একবার মুখটা বাড়িয়ে বলতে পারতে অনিল ফোন করেছে। না, ফোনের দড়িদড়া খানিকটা বাড়িয়ে নেওয়া খুব দরকারি হয়েছে। সে কথা তো গোড়াতেই বলেছিলুম, তুমি নিজেই তখন। তখন কি আর শালা জানতাম চিরকালের মতো বিছানায় পড়ে থাকতে হবে? আবারও কথা বলছো? তা পাপ চক্রেও তো তাই দাঁড়াচ্ছে। অপারেশন করলে সুফল পাওয়া যাবে, অথচ এ অপারেশন কলকাতায় থেকে হবে না, বম্বে যেতে হবে। সেই রাজশুয়োর ভাতটা জোগানো হবে কোথা থেকে? দায়িত্বই বা নেবে কে? ডাক্তারবাবু তো বলেছেন ক্যালকাটা নার্সিং হোমে হতে পারে কিনা তার খোঁজ করছেন। খোঁজ করছেন? অনল একটু বিদ্রুপের গলায় বলে ওঠে, ঠাকুমা একটা কথা বলতো, দুর্ভিক্ষ পীড়িতের আত্মসান্ত্বনা। থাকরে মন সয়ে, ভাদ্র মাসে খাবো ভাত পাকা শশা দিয়ে। কবিতাও একটু ব্যঙ্গের সুরই ধরল, কারণ কবিতার মনটা এমনিতেই বেজার ছিল। বলল, তোমার বেশ ক্রমোন্নতি হচ্ছে দেখছি, ঠাকুমার টিপ্পনিও কোট করছো? অনল হঠাৎ অসহিষ্ণুভাবে বলে উঠল, ঘন্টা হয়েছে। কি বলছিল এতক্ষণ সেটাই শুনি। ওরা সব আছে কেমন? ভালোই আছে। এতক্ষণ কি কথা হলো? আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সওয়াল করা হলো। তার মানে? মানে উনি হঠাৎ কি দরকারে তোমার অফিসে ফোন করেছিলেন, অফিসের লোক বলেছে। কি আশ্চর্য! আপনি জানেন না অনল বাবু তো 2 মাসের ওপর অফিসে আসছেন না, অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। আবার নাকি তোমার দীপক বাবু জিজ্ঞেস করেছেন, অনল বাবু আপনার কি রকম দাদা? আবার তোমার বাড়ির ফোন নম্বরটা দিতে চাইছিল। এতেই বাবু অপমানে খান খান হয়ে আমায় যা খুশি শোনালেন। আমি কি মনে ঠিক করে রেখেছি ওর দাদা আমার একার সম্পত্তি? এত বড় একটা অসুখের খবরটা পর্যন্ত দেওয়া দরকার মনে করিনি। এই সব আর কি। কিন্তু ব্যাপারটা কি? অনলের মুখটায় একটা আলো আলো ভাব ফুটে উঠল কি জন্যে। অনল সেই মুখটাই করুণ করে বলল, তা এ অভিমান করতেই পারে, করতেই পারে। তা পারে বই কি। সত্যিই তো, ওকে কি একটু খবর দেওয়া উচিত ছিল না? কবিতা কি ফেটে পড়বে, চেঁচিয়ে উঠবে, বলে উঠবে, ওহ, যত উচিত কর্তব্য শুধু আমারই। না, কবিতা তা করে না। কবিতার রক্ত বরাবরই ঠান্ডা। কবিতার মাথার মধ্যে আচমকা বিদ্যুৎ জ্বলে উঠলেও কবিতা কন্ট্রোল সুইচটা ঝপ করে ব্যবহার করতে পারে।
যখন এই বাড়িটায় সবাই ছিল, ছিলেন অমলের মাও, সেই আশ্চর্য মহিলাটি কি অনায়াসেই তার বড় ছেলে আর তার বউকে, না, তখন মেয়েটা জন্মায়নি, নিতান্ত নিষ্পরের কোঠায় রেখে ছোট ছেলে আর তার বউ মেয়েকে আপন হৃদয় কক্ষে ঠাঁই দিয়ে তাদেরকে সমস্ত ঝড় ঝাপটা থেকে আড়াল করে রাখতেন, দেখবার মতো। অবশ্য নিষ্পরের কোঠায় রাখলেও কবিতা সম্পর্কে উদাসীন ছিলেন না। প্রতি পদে তার উচিত অনুচিত বোধের সমালোচনা করতেন এবং প্রতিক্ষণ অনায়াসেই বলতেন, ছোট বৌমার কোলে কচি, ওকে সংসারের কাজের দায়িত্ব চাপালে চলবে কেন? যে ডান্ডা খান্ডা বাঁজা মানুষ, তারই উচিত সব দিকে তাল দেওয়া। কবিতার একটু বেশি বয়সে মিতু জন্মেছিল, সেই সুযোগটি নিতে ছাড়েননি সেই মহিলা। কবিতা ভেবে পেত না, একই মানুষ, একজনের কাছে স্নেহ নির্ঝরিণী আর অন্যজনের কাছে রুদ্রাণী। ভেবে পেত না কেন ওই উদ্ধত মুখরা আয়েশি আর লাজ লজ্জাহীন ছোট বৌমাটিকে দেখতে দেখতে তিনি স্নেহে বিগলিত হন আর তোয়াজে তৎপর হন, আর চির সহিষ্ণু শান্ত কর্মঠ সেবাপরায়ণা আর প্রায় নির্বাক বড় বউকে এত বেজায় নজরে দেখেন। কবিতার ভুলক্রমের 1 আনার ত্রুটি 16 আনা হয়ে ওঠে, আর সোমার অহরহ 16 আনা ত্রুটি নীল হয়ে যায়। এর নামই কি স্নেহান্ধ? কিন্তু অনল, সেও কি তার মায়ের মতো ওই একই দিকে স্নেহান্ধ? না হলে কই, অনলের মুখে তো ভাই ভাই বউ সম্পর্কে এতটুকু সমালোচনা শুনতে দেখেনি কবিতা। অনিল দাদা থেকে অনেক বেশি রোজগার করে বলে, নাকি সোমা বিত্তবান বাপের একমাত্র মেয়ে বলে? কবিতার বাবাও অবশ্য দিনহীন নয়, কিন্তু কবিতার দুর্ভাগ্য যে তার বাপের বাড়ির সংসারটা কবিতার সৎ মার সংসার। সৎ মার আরো গুটি কয়েক মেয়ে আছে, কাজেই কবিতাকে যে বাপ ঘন ঘন সমাদরে কাছে নিয়ে যাবেন অথবা তত্ত্বতাবাসে শাশুড়ির মনোরঞ্জন করে শ্বশুর বাড়িতে মেয়ের মুখ রাখবেন, এমন আশা করা চলে না। বিয়ে হওয়া অবধি কবিতার এইখানেই স্থিতি। কবিতাকে তাই সবই মেনে নিতে হয়েছে। তবু ভেতরের ক্ষোভ, অভিমান, এগুলো কি একেবারে মুছে ফেলা যায়? রোজগারের তারতম্যে মায়ের কাছে 2 ছেলের মূল্যের তারতম্য তবু বোঝা যায়, কিন্তু এই জায়গাটায় অনল কবিতার কাছে দুর্বোধ্য। সেই কি মাতৃ মনোভাবে অনুপ্রাণিত? কর্তব্যবোধের বালাইহীন ছোট ভাই একটু ফোন করে দাদার খোঁজ নিয়েছে বলে কৃতার্থ বোধ করছে সে, এবং নিজের দিকের ত্রুটির পাল্লাটা ভারী করে দেখবে। মেজাজ সামলে রাখা শক্ত হচ্ছে। কবিতা বলল, উচিত ছিল? ওহ, তা সেটা তুমি মনে করনি কেন? হুকুম করলেই উচিত কর্তব্যটা করে ফেলতুম। আশ্চর্য, বাঁকা কথা কওয়াটা যেন তোমার একটা স্বভাব হয়ে গেছে। অন্যের মুখে খবরটা শুনতে হলো ওকে, তাছাড়া তারা যেভাবে কথা বলেছে, যাক, ব্যাপারটা যে বেশ সিরিয়াস তা বলেছ তো।
ব্যাপারটা ঠিক যা তাই বলেছি, বাড়তি কিছু বলতে যাব কেন? অনলের মুখটা নামের সঙ্গে খাপ খেয়ে ওঠে। অদ্ভুত, বাড়তি বলার কথা কে বলতে বলেছে? যা ফ্যাক্ট। তাই তো, ঠিক ফ্যাক্টটাই বলেছি। বলেছে বাস থেকে নামতে গিয়ে হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে যান, আর ঠিক সেই সময় একটা সাইকেল পায়ের উপর দিয়ে চাকা চালিয়ে চলে যায়। ফলে পায়ের গোছের কয়েকটা টিস্যু ছিঁড়ে গিয়ে দাঁড়াবার ক্ষমতা হচ্ছে না, বিছানায় থাকতে হচ্ছে। ব্যাস, আর কিছু না। আর কি বলবো? কি কি চিকিৎসা হয়েছে এবং ডাক্তার প্রথমটা শিগগির ঠিক হয়ে যাবে বলার পর এখন হাসপাতাল থেকে ফেরত দিয়ে বলেছে অপারেশন দরকার, আর সে অপারেশন বম্বে গিয়ে ছাড়া হবে না। অত কিছু বলা হয়নি। হয়নি? ওহ, কিন্তু কথা তো অনেকক্ষণ চলছিল। আমি কতটা অবুঝ হয়ে পড়েছি, তোমার ওপর কতটা চাপ পড়েছে, এইসব চলছিল বোধহয়। কবিতা একবার অনলের মুখের দিকে তাকালো, হঠাৎ খুব সূক্ষ্ম একটু হাসলো, তারপর বলল, না, তাও বলা হয়ে ওঠেনি। ছোটবাবু নিজেই কথা চালিয়ে যাচ্ছিলেন, ক্রুদ্ধ ক্ষুব্ধ উত্তেজিত। বললেন, এমন ভাবে খবরটা পেয়ে অতিশয় আহত হয়েছেন, কিন্তু এমন সময় পেলেন খবরটা যে এখনই একবার এসে দেখে যাবেন, তার উপায় নেই। কেন কেন? উপায় নেই কেন? বাড়িতে কারো অসুখ বিসুখ নাকি? কবিতা হেসে ওঠে, না না, খবর সুখের। শালার মেয়ের বিয়েতে কাল সকালেই শিউরিতে যেতে হচ্ছে, থাকতেও হবে কদিন। কাজেই, ওহ, তাহলে আর কি করে আসবে? কালই বুঝি বিয়ে? তা জানি না, কাল যেতে হবে সেটাই শুনলাম। সেটাই শুনলে? অনলের স্বর ক্ষুব্ধ তিক্ত। তারপর আর কিছু জিজ্ঞেস করা হলো না? অনিলের শালার মেয়ে মানে ছোট বৌমার ভাইঝি। একটা সাধারণ সৌজন্যেও মানুষ জিজ্ঞেস করে কবে বিয়ে, কোথায় বিয়ে হচ্ছে। কি জানি, বোধহয় করে। আমার ওই সৌজন্য জ্ঞানটা বড় কম। অনলের ভারী রাগ আসে কবিতার এ ধরনের গা ঝাড়া দেওয়া কথায়। না বলে পারে না। কম কেন হবে, বরং বেশি মাত্রায় বেশি। বাসন মাজুনির ঘরের সুখ দুঃখের খবর নিতেও তোমার খেয়াল হয়। আসলে ওদেরকে তুমি একদম পরের মতো ভাবো। ভুলে যাও অনিলের সঙ্গে আমার সম্পর্কটা কি। আসলে কি হলো? আসলটা বলতে গিয়ে থেমে গেলে যে? কিছু না। তবে থাক, আমার শুনেও কাজ নেই বাবা। আসলটা শুনতে গিয়ে নিজের স্বরূপটা বুঝে ফেলবো। দুধটা আনছিলাম, জুড়িয়ে গেল, যাই নিয়ে আসি। থাক, পরে খাবো, খিদে নেই। আর পরে খেতে গেলে তো চানের সময় হয়ে যাবে। যাক, ঘড়ির কাঁটায় স্নানাহার না করলে মারা পড়বো, এমন রোগ তো নয়। কবিতা আর কিছু বলল না, চলে গেল। বললে পারতো, ঘড়ির কাঁটায় না চললে যে মারাটা পড়তে হয় আমাকেই। মিতু স্কুল থেকে এসে যায়, তখন তোমায় নিয়ে থাকলে সে বেচারিকে কে দেখে?
আগে মিতুকে স্কুলে নিয়ে যাওয়া আসা কবিতাই করত। অনল বিছানায় পড়া অবধি পাড়ার আরো কটি ছেলে মেয়েকে নিয়ে যে ভাড়ার গাড়িটা যায় তার সঙ্গে বন্দোবস্ত করে নিয়েছে। কিন্তু বেচারা মিতু দলের মধ্যে সব থেকে ছোট, মনটা পড়ে থাকে। দুস্তর ভাবনা, এখনো অফিস থেকে মাইনেটা পুরোই পাচ্ছে অনল, আরো কিছুদিন গেলে হাফ পে, ছুটি অতঃপর উইদাউট পে, অতঃপর উফ, ভাবতে পারে না কবিতা। নেহাত বাড়িটায় অনলের বাপের আমল থেকে ভাড়াটে, তাই আকাশ ছোঁয়া ভাড়া নয়। এবং বাড়িওয়ালি মহিলা মাসিমাও এখনো তেমন দুর্ব্যবহার করেন না বলে প্রায় পুরনো ভাড়াতেই টিকে আছে। তবু অনিল যখন তলে তলে ফ্ল্যাট কিনে অফিস থেকে কোয়ার্টার্স হিসেবে দিচ্ছে বলে মা ভাইকে মিছে কথা বলে বুঝিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেল, তখন কি রীতিমতো ভাবনায় পড়তে হয়নি অনলকে? তাই বলে ভাইয়ের সুবিধার হস্তারক্ত হতে পারে না। কোয়ার্টার্সটা একবার রিফিউজ করলে আর সহজে পাবে। কিন্তু পরে ব্যাপারটা আর ঘুরে গেছিল, কেমন ভাবে যেন জানাজানি হয়ে গেল। আর মা নিজেই হঠাৎ বলে বসলেন, হ্যাঁ রে অনু, ফ্ল্যাটটা তোর কেনা? তবে যে বলেছিলি। অনিল ক্রুদ্ধ প্রশ্ন করেছিল, এই আজব খবরটি কে সাপ্লাই করলো? দাদা? না না, দাদা কি জানবে, ঘন্টু এসেছিল, সেই বলল ওইসব ফ্ল্যাট নাকি লটারি করে নাম উঠলে পাওয়া যায়। ওর এক ভাইরা ভাই পেয়েছে, অনেক দাম। অনিল একটু ক্রুদ্ধ হাসি হেসে বলেছিল, তোমার আদরের বোনপো ঘন্টু যখন বলেছে কাকে কান নিয়ে গেছে, তখন কানটায় হাত না দিয়েই কাকের পেছনে ছোট। আমার কিছু বলার নেই। মা থতমত খেয়েছিলেন, বলেছিলেন, কি জানি বাবা, বলল তাই তোকে জিজ্ঞেস করছি। অনিল অতঃপর মাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, লটারি তো হয়েই ছিল, অফিস থেকে ওইভাবেই ব্যবস্থা করেছে, দাম তো মোটাই, অফিস থেকে তেমনি মাইনে থেকে মোটা করেই কেটে নেবে। আমার তো লাভ কিছুই হলো না, মাইনে কমে যাবে, কি করে চালাবো তাই ভেবে পাচ্ছি না। অথচ এখানেও তুমি যখন থাকছো, আমাকে তো কিছু করে দিতেই হবে। তুমি যখন এখানেই থাকছো, একেবারে গোড়ায় কোপ মেরে ফেলা। মা সামলে নিয়ে বলেছিলেন, তা তোকে যে কষ্ট করেও দিতে হবে তার কোনো মানে নেই। আমি কি তোর একার মা? তাছাড়া আমি কত খাই, কত পড়ি, তাছাড়া তোর দাদার সংসারই বা এত কি, এতদিনে তো একটা বাচ্চা জন্মালো, হামা দিচ্ছে এখনো। অতএব অনিলকে আর কষ্ট করতে হয়নি। তবে সে তো কর্তব্যবোধহীন নয়। যতদিন মা বেঁচে ছিলেন, যখন তখন মায়ের জন্য এটা ওটা এনেছে, আর একাদশীর দিন নিয়ম করে অফিসের পিয়নকে দিয়ে ফল পাঠিয়ে দিয়েছে। বিগলিত হয়েছেন মা, কটা ছেলে এমন করে। স্কুল থেকে ফিরেই বাপের কাছে দৌড়নো মিতুর এক কাজ, ডাকাডাকি করে মরছে কবিতা,
নাওয়ানো খাওয়ানো তো করাতে হবে। অনেক ডাকের পর এসে ঝংকার তুলল। বাবা, বাবা, বাপির সঙ্গে একটু গল্প করতেও দেবে না? বাপি বলছিল আজ আমি খুব একটা মিস করেছি। মিস করেছো? কি? ওই যে কাকুর সঙ্গে ফোনে কথা কইতে পারতুম, বুলাদির সঙ্গে কথা কইতে পারতুম, বুলাদিকে আসতে বলতে পারতুম। বুলাদি কি সুন্দর দেখতে মা, তাই না? আর কি সুন্দর জামা পরে, আবার গাড়ি চড়ে আসে। গাড়িটা তো কাকুর অফিসের, তাই না মা? বাপি তো তাই বলে। আর হি হি, বোকা বুলাদিটা বলে কিনা ওদের নিজেদের গাড়ি, একদম নিজেদের। কবিতা অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাইয়ের টেলিফোন আসাটা এত বড় একটা ঘটনা হয়ে দেখা দিয়েছে অনলের কাছে? এত স্নেহান্ধতা, নাকি এ এক ধরনের হীনমন্যতা? শাশুড়ির মরণকালের কথা মনে পড়ল। দৈবক্রমে সোমার বাবারও তখন একটু বাড়াবাড়ি অসুখ। কাজেই অনিলের পক্ষে সে বাড়ি ছেড়ে এ বাড়িতে এসে থাকা চলে না। এক আধবার আসে, এসে কাতর বচনে বলে যায়, কি করব, এমন নিরুপায় অবস্থায় পড়েছি, যখন যেমন থাকেন একটা ফোন করো দাদা। তা সেই মোক্ষম ফোনটা যখন পেল, তখন আরো নিরুপায় অবস্থা শ্বশুরকে নিয়ে তোলমাটি ঘোল খাচ্ছে। অবশ্য শ্মশানে গিয়েছিল, তবে সেখান থেকেই চলে যেতে বাধ্য হয়েছিল। কি আশ্চর্য! তথাপি অনলকে একটু বিরক্ত হতে দেখেননি। বলেছে, এমন ভাগ্য, ঠিক এক সময় দুটো বাড়িতে। ঈশ্বরের কৃপায় সোমার বাবা অবশ্য টিকেই গিয়েছিলেন, এখনো টিকেই আছেন। যাক, এসব অতীতের কথা। এখন কবিতার স্মৃতিচারণের অবকাশ নেই। ডাক্তার এলেন, অনলের একদার স্কুলের সহপাঠী। তবে সে এখন কোথায় উঠে গেছে, আর অনল কোথায় পড়ে আছে। তবে লোকটা অত্যন্ত ভালো আর ভদ্র, সেই সহপাঠীদের মর্যাদা রেখে চলেছে সমানেই। না হলে কবিতার কি সাধ্য ছিল এত দামি ডাক্তারকে বারবার আনবার? ডাক্তার বিদ্যুৎ সেন, রীতিমতো নাম করাই। বয়স তো এমন কিছু না, তবে অভিজ্ঞ। এসে বলল, ম্যাডাম, ক্যালকাটা নার্সিং হোমে তেমন আশ্বাস পাচ্ছি না, তবে দারুণ একটা খবর। আমার এক বন্ধু, বম্বের ডাক্তার, অবনীশের সহকারী, সে কলকাতায় এসেছে। তাকে একটু ধরতে পারলে বম্বের ওই হসপিটালে অনেক কনসেশন এবং সুবিধে মিলবে। তো সে ধরাটা আমি অবশ্যই ধরবো, কিন্তু মুশকিল এই, তাকে তো আর এখানে নিয়ে আসা সম্ভব নয়। তাই ভাবছিলাম আপনি যদি একবার আমার সঙ্গে গিয়ে, মানে জাস্ট একবার দেখা করা, আপনাকে কিছু বলতে হবে না। তবে কবিতা অনলের মুখের দিকে তাকায়। সে মুখে কিসের ভাব প্রকাশিত বোঝা যাচ্ছে না। সাবধানে বলল, চিনি টিনি না। অনল বলে উঠল, দরকারে পড়লে এরকম অনেক অচেনাকেই চিনে নিতে হয়।
কবিতা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলে বলল, তবে না হয়, কিন্তু কথা হচ্ছে সেখানে না হয় কিছু সুবিধে হলো, তবে আরো তো অনেক সমস্যা। এই রোগীকে নিয়ে সঙ্গে করে যাবে কে? উনি না হয় হসপিটালে ঠাঁই পেলেন, আমি কোথায় থাকবো মিতুকে নিয়ে? হঠাৎ অনল বেজার গলায় বলে উঠল, থাক বিদ্যুৎ, তুই আর আমায় নিয়ে মাথা ঘামাসনি। লোকে বিপদে পড়ে বিদেশে যাচ্ছে, অথচ হাতের কাছে বম্বে, তাও সম্ভব হবে না যখন। আমার কপালটাই চমৎকার রে, মেয়েদের বাপের বাড়ি বলে একটা জায়গা থাকে, অসময়ে প্রধান সাহায্য সেখান থেকেই পায়। কিন্তু আমার ভাগ্য। কবিতা নির্বাক। হঠাৎ বিদ্যুৎ বলে ওঠে, তা তোর তো নিজের ভাই রয়েছে। অনল বলে ওঠে, সে কি করে যাবে, তার অফিসে একদিনের জন্য ছুটি নেই। বিদ্যুৎ বলল, ওই তো মুশকিল, আমিও যে একটু বন্ধুকৃত্য করব তার উপায় নেই। বন্ধুকৃত্য। কবিতা একটু হাসলো, বলল, যা করে চলেছেন তাতেই তো পরজন্ম পর্যন্ত ঋণী থাকতে হবে। ঠিক আছে, চলুন একবার দেখাই যাক। আসলে টাকাটা যদি বা যে কোনো ভাবে ধার করে অফিস থেকে তুলে ব্যবস্থা করা যায়, মানুষের সাহায্য সহায়তা তো ধারে মেলে না। দেখি পাড়ার কোনো তরুণ ছেলেকে বম্বে বেরিয়ে আনার লোভ দেখিয়ে রাজি করাতে পারি কিনা। বিদ্যুৎ হেসে ওঠে, কবিতাও। অনল আবারও বেজার মুখে বলে, তবুও তো আর একটা প্রবলেম রইলো। অনিলের একজন কিরকম যেন সম্পর্কে শালী তো রয়েছে বম্বে, কিন্তু তুমি কি আর মান খুইয়ে। কবিতা হঠাৎ হেসে বলে ওঠে, কবিতা হঠাৎ হেসে উঠে বলে, কথায় আছে, ফেরে পড়লে মান চলে না। তেমন দরকার হলে তুমি বরং তোমার ভাইয়ের সঙ্গে পরামর্শ করে। তো কবে কখন অভিযানে বেরোতে হবে বলুন ডাক্তারবাবু? ও আমার চেম্বারে কাল আসবে, তাহলে কালই ফোনে সময়টা বলে দেব। বিদ্যুৎ ডাক্তারের চেম্বারেই দেখা হলো। বিদ্যুতের সেই বন্ধু, ডাক্তার অবনীশের সহকারী। বিদ্যুৎ পরিচয় করিয়ে দিল, এই আমার বন্ধু পত্নী মিসেস মুখার্জি, আর এই আমার বম্বেবাসী ডাক্তার। কথা শেষ না হতেই বম্বেবাসী ডাক্তার অরুণাংশ বলে উঠল, যদি খুব বেশি ভুল না করে থাকি তো বলতে হয়, আপনার নাম কবিতা। কবিতা তাকিয়ে দেখল, বলল, আমারও বোধহয় বললে ভুল হবে না, আপনার ডাকনাম বিলু। হো হো করে হেসে উঠল বিলু। বিদ্যুৎ বলল, কি ব্যাপার, পরিচয় বেরিয়ে গেল নাকি? তারপর দুষ্টু হাসি হেসে বলল, কোনো পাস হিস্ট্রির ব্যাপার নয় তো? বিদ্যুৎ হেসে উঠল, অরুণাংশুও হেসে উঠল। মানুষ এত সুন্দর প্রাণ খুলে হাসতে পারে? অরুণাংশুও বলল, অভাগার কপাল, নিতান্তই গোনা ব্যাপার। যখন শেষ দেখা তখন বালিকা, নেহাতি নাবালিকা।
মাত্র অষ্টম বর্ষীয়া, আর বেচারা দ্বাদশ বর্ষীয় বালকটি সম্পর্কে স্রেফ বালিকার বাবার শ্যালক। হ্যাঁ, তার মানে? মানে আবিষ্কার করুন। বাবার শ্যালক মানে মামা? অরুণাংশু বলল, বিমাতার ভ্রাতাকে যদি মামা বলা যায় তো মামা। তবে মিথ্যে বলবো না, তখন সেই বালিকার অবস্থা দেখে তাকে অশোক বনের সীতার মতো মনে হয়েছিল, আর আমার পূজনীয়া দিদিটিকে মনে হয়েছিল অশোক বনের চেরি। আবার হাসির ধুম, আবার হাসির ধুম। সব ব্যবস্থা হয়ে গেল? অনল প্রায় হাঁ করে বলল, কি ব্যাপার রে বিদ্যুৎ, চিকিৎসায় কানেকশন, সঙ্গে করে নিয়ে যাবার লোক, বম্বে গিয়ে কবিতার বাসা নিয়ে থাকার ব্যবস্থা, আলাদিনের আশ্চর্য প্রদীপ জুটে গেল নাকি? আরে ভাই, হবার হলে এই রকমই হয়। আচ্ছা, আজ চলি, খুব তাড়া। তারপর পুঙ্খানুপুঙ্খ সব শুনতে চাইল অনল কবিতার কাছে। কিন্তু কবিতা যেন কেমন ছাড়া ছাড়া ভাবে কথা বলছে। এতদিন পরে চিনল কি করে? আশ্চর্য। তা তুমিও তো দেখছি পারলে। হ্যাঁ, ওর গলায় ঝপ করে মনে পড়ে গেল। তো বম্বে গিয়ে ওর বাড়িতে থাকার ব্যবস্থা হলো? একা বাড়িতে? একা মানে? ওর বউ ছেলে নেই? দুটি ছেলে? তোমার বাবার যে এমন একটি শ্যালক রত্ন ছিল তা তো জানা ছিল না। নিজের ভাই তো আর না, সম্পর্কের। ছোট মার বড় মেয়ের জন্মদিনে একবার, আর ছোট মেয়ের ভাতে একবার আসতে দেখেছি। কিছু বলার আগে মিতুর গলা শোনা গেল, কাকু এসেছে, কাকু এসেছে। কাকু? অনলের মুখটা আলোয় ভরে গেল। তাড়াতাড়ি গলা নামিয়ে বলল, ঘরে ভালো মতো কিছু আছে? কিংবা ডিম টিম? ডিম ভাজাটা ও খুব ফেভার করে। আছে? উত্তরটা শোনার আগেই অনিলের পদার্পণ। অনল বলল, কি, বিয়ে টিয়ে ভালোভাবে মিটে গেল? কেমন বিয়ে হলো? পাত্র কি করে? খুব ঘটা করেছে বোধহয়। করবেই তো, প্রথম কাজ, পয়সা আছে। আচ্ছা, তোমার চাটা নিয়ে এসে একেবারে বসছি, বলে কবিতা ঘর থেকে বেরিয়ে গেল। যখন চা, সন্দেশ আর ডবল ডিমের অমলেট নিয়ে ঘরে ঢুকছে, অনলের গলা শুনতে পেল, আচ্ছা অনু, বম্বেতে ছোট বৌমার এক দিদি আছেন না? তার ওখানে একটু ইয়ে হতে পারে না? একটু ইয়ে হতে পারে না? কবিতা এসে ঢুকলো, হাতের জিনিসটা নামিয়ে রেখে ভারশূন্য গলায় বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আহ, এত সব করতে গেলে কেন? দাদার এই অসুখ। অনল বলে উঠল, বাহ, অসুখ বলে কি বাড়িতে রান্না খাওয়া হচ্ছে না? অনিল পেয়ালাটা তুলে নিয়ে বলল, তার ওখানে? হুম, ছোট্ট ছোট্ট দুখানা ঘর, শুনতেই 2 রুমস ফ্ল্যাট। তাছাড়া? কবিতা অনলের দিকে তাকিয়ে বলে উঠল, তা ওসব খোঁজ নেওয়া নিয়েই কেন? হি হি হি,
তুমি ভাবছো সত্যি বম্বে গিয়ে চিকিৎসা করা সম্ভব? আমাদের মতো লোকের কি আর এত ভাগ্য হয়? অনল মুখটা কালি করে বলল, নিজেই তো বলছিলে এক্ষুনি। কবিতা নস্যাতের ভঙ্গিতে বলে, আমি কি আর বলছিলাম? তোমার বিদ্যুৎ ডাক্তার যা সব অ্যাবসার্ড ব্যবস্থা করেছিল সেই কথাই বলছিলাম। অ্যাবসার্ড? অনিল বিজ্ঞের গলায় বলে ওঠে, ঠিক, আমিও তাই ভাবছিলাম। যা শুনলাম সবটাই তো অ্যাবসার্ড। লোকটা কে তার ঠিক নেই, পরিচয় দিয়েছে বৌদির সৎমার কাজিন। তার সৎমাটির তো যা ব্যবহার! হুম, তো সে যাক, তিনি হঠাৎ 20 বছর আগে দেখা একটা খুকিকে দেখে এমন মায়ায় পড়ে গিয়েছেন যে তার বিপদে বুক দিয়ে এগিয়ে আসছেন, কম খরচে তার হাজবেন্ডের ট্রিটমেন্ট করিয়ে দেবেন, আর তার সেই ইনভ্যালিড হাজবেন্ডের সব দায়িত্ব নিয়ে সঙ্গে করে বম্বে নিয়ে যাবেন। মহিলাটিকে সকন্যা নিজের বাড়িতে 2-3 সপ্তাহ আশ্রয় দেবেন। এসব কি স্বাভাবিক, নাকি শুনেই মনে হচ্ছিল এর মধ্যে কিছু গোলমেলে ব্যাপার আছে? বলো তো ভাই। কবিতা অমায়িক গলায় বলল, তুমি বুদ্ধিমান লোক, এক নজরেই ধরে ফেলেছ। সত্যি বাবা, মানুষ বিনা স্বার্থে এতটি উদার মহৎ হৃদয়বান হবে এ আবার হয় নাকি? রূপকথার গল্প তো নয়। ও আমি ওই বিদ্যুৎ ডাক্তারকে বলে দেব। অনল সন্দেহের গলায় বলে, কি বলে দেবে? কি আবার বলে দেব? না বাবা, আমি আপনার ওই বোম্বাই বন্ধুর ফাঁদে পা ফেলতে যাচ্ছি না। অনল বোকাটে গলায় বলে, তাহলে ট্রিটমেন্টটার কি হবে? কি আর হবে? হবে না? সবাইয়ের কি সব হয়? গরিবের রাজসুও যোগ্য হয় না। অনল একটু বিপর্যস্ত গলায় বলে, আজকাল কি যে একরকম কাটা কাটা কথা বলতে শিখেছো! ফাঁদে পড়ার কথা কে বলেছে? তবে সব কিছুই একটু চেয়ে চেয়ে দেখতে হয় না? হঠাৎ না করে দিলে বিদ্যুৎ বা কি মনে করবে? তাছাড়া এতটা সুযোগ সুবিধা হাতে এসে যাচ্ছে, চট করে সেটাকে রিফিউজ করে বসার ডিসিশন নেওয়াই কি বুদ্ধিমানের কাজ? অথচ একটা অনাত্মীয় লোকের আকস্মিক এত সৌজন্য উথলে উঠল, এটা কি একটু সন্দেহজনক নয় কি? অনু, তুই কি বলিস? অনিল ভাবশূন্য গলায় বলল, আমার আর বলা বলির কি আছে? বলার অধিকার থাকতো যদি আমি নিজে তোমার দায়িত্বটা নিতে পারতাম। সে অবস্থা তো দেননি ভগবান। অনল হাঁ হাঁ করে ওঠে, কি যে বলিস! সামর্থ্য থাকলে তুই কি চুপ করে থাকতিস? তো সে যাক, এখন ভেবে চিনতে বল দেখি ঠিক কিভাবে ব্যাপারটাকে। কবিতা বলে ওঠে, কি আশ্চর্য! এর আর ভাবাভাবির কি আছে? ও একেবারে সাফ জবাব দিয়ে দেওয়া হবে। অনিলের দিকে একটু তাকিয়ে একটু মুচকি হাসি হেসে বলল, নিরীহ বেচারি লোকটা পা সারাতে গিয়ে শেষে বউ হারিয়ে বসবে, সেটাই কি বুদ্ধিমানের কাজ হবে? কি বলো ছোট বাবু? অনিল রাগের গলায় বলে, ও সব কথা কে বলেছে? কে আর বলবে, আমিই বলছি। কবিতা আরো একটু হেসে বলে, যতই হোক,
অন্য ৫ জনে তো এখনো আমায় একটু সুন্দরী মহিলাই ভাবে বাপু। কি থেকে কি হয় বলা যায়? এই, তোমার ডিম ভাজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একটু চা আনবো? অনিল কালিবর্ণ মুখে বলে, থাক, উঠছি, কাজ আছে। চলে যায় কবিতার দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে। কিন্তু কবিতা নামেই ওই মেয়েটা কি এতই বোকা হবে যে তুচ্ছ একটু মান অপমানের প্রশ্ন নিয়ে আত্মহারা হয়ে আখের খোয়াবে? অপমান, সে বোধটাকে টনটনে রাখতে পারলে কি কবিতা এতকাল ধরে ওই লোকটার ঘর করে চলতে পারতো? যে লোকটা অথবা যাদের মতো লোকেরা জানে স্ত্রীকে অবমাননার অধিকার তাদের জন্মগত অধিকার, ওটা গা সওয়া হয়ে গেছে। মান বাঁচিয়ে চলতে হবে বাইরের জগতের কাছে। সেই লজ্জা বস্তুটিকে টিকিয়ে রাখতে হবে প্রাণপণে, আপ্রাণ লড়াইয়ে। অনলের কটু সন্দেহ, অনবরত তীব্র তীক্ষ্ণ শ্লেষবাক্য হজম করেও অক্ষম স্বামীকে নিয়ে পাড়ি দিতে হবে তাকে একটা নিষ্পরের হৃদয়বত্তার আবেদনের কাছে। কিছুতেই সেই নির্মল হৃদয় মহৎ মানুষটার কাছে প্রকাশ করা যাবে না। কবিতার জীবনে কি অপরিসীম দৈন্য, কি নিঃস্ব রিক্ত নিরুপায় সে জীবন। তাছাড়া তাছাড়া অমোঘ একটা মমতার বন্ধনে বন্দী নয় কি মেয়েরা, তাদের স্বামী সন্তানের ভালোর চিন্তায়? তাদের কাছেই হেনস্থা সইবে, অবজ্ঞা সইবে, প্রতিক্ষণ আহত হবে, তবু তাদের ভালোর জন্যে প্রাণপাত করবে, প্রায় শাঁখের করাতের নিচে থাকা। তাই কবিতার পক্ষে সম্ভব হবে না সত্যি মন প্রাণ থেকে বলে উঠতে পারা, না হলে না হবে, সকলের ভাগ্যে কি সব হয়? গরিবের সব হয় না। জানে ওই অনল নামের লোকটা সুবিধেটা নেবে পুরো মাত্রায়, অথচ ভাব দেখাবে যেন সেটা নিয়ে কবিতার মাথা কিনেছে। তবু কবিতাকে সেই ভাবটাই মাথা পেতে নিতে হবে। এই জীবন কবিতা আর কবিতার মতোদের প্রতিনিয়ত আত্মসম্মান খুইয়ে খুইয়ে সম্মানের ঘর বজায় রাখা। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড তারা মায়ের আদরে রান্না নামে আমার একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।